দেখো, বাংলাদেশের
নোটটা বের করে দে। ছেলেরা পাগল করে লেখা হয়েছে। তাহলে এই গৌর বংশের প্রতিষ্ঠিত হয় কত সালে? 606 সালে। গৌর বংশের প্রতিষ্ঠা থেকে শশাঙ্ক। এই গৌর আমরা জানি শশাঙ্ককে শশাঙ্ক এরকম একটা নাম হয়, আবার শশাঙ্ক দুইটাই কিন্তু শুদ্ধ, বুঝছো? দুইটা যেখানে যেখানে থাকবে শশাঙ্ক অনেসার আর ইয়ক একই বিষয়। শশাঙ্ক, এই শশাঙ্ককে বাংলার প্রথম স্বাধীন নরপতি বলা হয়। দেখো, বাংলার প্রথম স্বাধীন নরপতি বলা হয়। বাংলার প্রথম স্বাধীন নরপতি বলা হয়। এই বাবা তোমার কমায় দেখো তো। হ্যাঁ, এখন শুনতে পাবে, সমস্যা নেই, চলবে, এখন রেখে দাও, সমস্যা নেই। তাহলে গৌর বংশ প্রতিষ্ঠিত হয় কত সালে? 606 সালে। এর প্রতিষ্ঠা থেকে শশাঙ্ককে বাংলার কি বলা হয়? স্বাধীন নরপতি। শশাঙ্ককে বাংলার প্রথম স্বাধীন নরপতি বলা হয়। এই শশাঙ্ক নরপতি মানে হচ্ছে রাজা, লেখেন অপর নাম হচ্ছে রাজা, স্বাধীন নরপতি অথবা হচ্ছে রাজা। এই শশাঙ্ক খুবই শক্তিশালী রাজা ছিলেন। কি ছিলেন? খুবই হচ্ছে শক্তিশালী, বাংলার খুবই শক্তিশালী একজন রাজা ছিলেন। এই সময় এই গৌড়ের আরেকজন আসে, এই 606 শতকের দিকেই বাংলায় আরেকজন রাজ্য শাসন করেছেন। আচ্ছা, তোমাদের একটু এটা বলে দেই, এই গৌড়টার যদি বলি, গৌড়ের রাজধানীটা একটু বলে নিই, তারপরে আমরা আরেকটা আসি। গৌড়ের রাজধানী কোথায় ছিল জানো? এই গৌড় রাজবংশের রাজধানী ছিল কর্ণ সুবর্ণে। লেখো, গৌড় বংশের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ। গৌড় রাজবংশের রাজধানী ছিল কর্ণ সুবর্ণে। এই কর্ণ সুবর্ণটা বর্তমান কোথায় অবস্থিত? বর্তমান গোড মুর্শিদাবাদে। এই গৌড় অঞ্চলটা আমাদের এই উত্তর পশ্চিমাংশ জুড়ে অবস্থিত ছিল। অনেক সময় আসে গৌড় রাজবংশটা কোথায় কোথায় অবস্থান ছিল, লিখবা উত্তর ও উত্তর পশ্চিমাংশ। উত্তর পশ্চিমাঞ্চলে ও মগধে এইটুকু লিখে রাখবা। এই গৌড় স্বাধীন রাজবংশটার অবস্থান ছিল উত্তর পশ্চিমাঞ্চল ও মগধ। উত্তর পশ্চিমাঞ্চল ও মগধে গৌড় রাজবংশের অবস্থান ছিল লিখবা উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চল ও মগধ। এতটুকুই এই গৌড়ের কি ছিল? এই গৌড়ের অবস্থান ছিল। গৌড়ের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ বর্তমান হচ্ছে মুর্শিদাবাদ কোন দেশে অবস্থিত? ভারতে। আচ্ছা, এই গৌড়ের সময় 606 শতকেই আরেকজন রাজা বলা হয়, আরেকজন তিনি ক্ষমতায় আসেন 606 শতকে। এই 606 শতকে একজন বিখ্যাত একজন নৃপতি বলা হয় তাকে, ক্ষমতায় এসেছিলেন, নাম তার হর্ষবর্ধন। নাম শুনেছো না? হর্ষবর্ধন। এই হর্ষবর্ধন কত শতকে এসেছিলেন? 606 শতকেই। এই হর্ষবর্ধনের একজন সভাকবি ছিলেন। সভাকবির নামটা বলতে পারবা? হর্ষবর্ধনের সভাকবি ছিল বাণভট্ট। হ্যাঁ, হর্ষবর্ধনের সভাকবি ছিল হচ্ছে বাণভট্ট। লেখো, 606 শতকেই আরেকজন বিখ্যাত লেখক আগমন ঘটেছিল 606 শতকে, তার নাম হর্ষবর্ধন।
এই হর্ষবর্ধনের একজন সভাকবি ছিল, নাম তার বাণভট্ট। এই বাণভট্ট দেখবা আমরা জানি ইতিহাসে সভাকবি, সভাকবি বলতে কি বোঝায়? অপর নাম প্রধানমন্ত্রী বা প্রধান সেনাপতি হিসাবে ব্যবহৃত হয়। আমরা এর পূর্বেও শিখেছি চন্দ্রগুপ্ত মৌর্যের সভাকবি কে ছিলেন? চাণক্য বা কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত। এই সভাকবিগুলোদের কাজ কি? যার রাজত্বে থাকে বা যার শাসন আমলে থাকে তারই কিন্তু গুণ কীর্তি বলার আগে, মানে আমার এখন আমি আছি, আমার একজন সেক্রেটারি থাকলে অবশ্যই ওর কাজ আমার বিষয়গুলো বা আমার রাজত্বকাল নিয়ে লেখা। ঠিক তেমনি ভাবেই এই যে যখন এই যে এখন যেমন ওই যে ওদের কি রাজ্য বলে? কৃষ্ণনগর, গোবরবাড়ির কৃষ্ণনগর। ওই কৃষ্ণনগরের যিনি হচ্ছে মহারাজা, আর তার কাজটা কি লেখে দেখো, যে মন্ত্রী টন্ত্রী থাকে না, সভাকবি আলাদা। মানে এই সভাকবিদের কাজ ওই সবার কক্ষ নিয়ে সেই মানে সেই সময়কার বা সমসাময়িক বিষয়বস্তু নিয়ে তার কাজ হচ্ছে লেখালেখি করা। ঠিক তেমনি ভাবেই হর্ষবর্ধনেরও একজন সভাকবি ছিল, নাম তার হচ্ছে বাণভট্ট। আর মানুষকে খুশি করার জন্য তার নামের সাথেই ওই একটা গ্রন্থ রচিত হয়। যেহেতু হর্ষবর্ধনের সময় ছিল, তাহলে এই গ্রন্থটার নাম কি হতে পারে বলো তো? হর্ষচরিত। বিষয়টা বুঝতে পারো নি? আচ্ছা, হ্যাঁ, লেখো হর্ষবর্ধনের শাসন আমলে ছিল বাণভট্ট। এই বাণভট্ট একটা গ্রন্থ লিখেছেন, এই গ্রন্থের নাম হর্ষচরিত। কারণ হর্ষবর্ধনের রাজত্বকালে লিখেছেন, তাহলে অবশ্যই তার নাম অনুসারেই লিখবে। এই হর্ষচরিত একটা গ্রন্থ লিখেছিল। হর্ষচরিত কার গ্রন্থ? বাণভট্টর গ্রন্থ। এখন দেখো তো ভাইয়া, যারা তোমরা এই যে সন্দীপ বিশ্বাস, আতিউর রহমান, সাব্বির ভাইয়া, তোমরা একটু বলো তো, দেখো তো এখন শুনতে পাচ্ছ কিনা, আমাকে একটু দ্রুত একটু জানাও। সবাই একটু জানাও তো, কারণ তোমরা না শুনতে পেলে তোমাদের তো দিয়ে লাভ নেই। আচ্ছা, এতটুকু ক্লিয়ার? তাহলে এখান থেকে যদি বলি, হর্ষবর্ধনের সময় তার সভাকবি কে ছিল? বাণভট্ট। বাণভট্ট রচিত বিখ্যাত একটা গ্রন্থের নাম হর্ষচরিত। বুঝতে পেরেছ? আচ্ছা, এতটুকু গেল। এই গৌড় রাজ্যটা খুবই শক্তিশালী রাজ্য ছিল যতদিন শশাঙ্ক তার অধিপতি হিসেবে ছিলেন। এই শশাঙ্কের আরেকটু তথ্য দেই। এইখানে এই হর্ষবর্ধন যেহেতু ছিল, এই হর্ষবর্ধন অর্থাৎ গৌড়ের সময় আমরা জানি প্রাচীন ভারতের সবচেয়ে মানে আমরা বলি পৃথিবীর বলা হয়, পৃথিবীর সবচেয়ে প্রাচীন বিশ্ববিদ্যালয়ের নাম কি জানো? নালন্দা বিশ্ববিদ্যালয়। লেখো পৃথিবীর প্রাচীন বিশ্ববিদ্যালয়, প্রাচীন হয়। হ্যাঁ, মানে এই যে হর্ষবর্ধন, ব্রিটিশরা তো আসলেই কেবল, আর হর্ষবর্ধনরা ছিল তাহলে কত সময়, অনেক সময় না। লেখো পৃথিবীর প্রাচীন বিশ্ববিদ্যালয় হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয়। নালন্দা বিশ্ববিদ্যালয় এটা কিছুকাল পূর্বে ধরো বন্ধ ছিল, তার এখন আবার ধরো যে নতুন ভাবে চালু হয়েছে। এটাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে প্রাচীন বিশ্ববিদ্যালয় নালন্দা বিশ্ববিদ্যালয়। আর এই নালন্দা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ছিল হর্ষবর্ধন। এই জন্য এটা লেখা আর কি। আচ্ছা, ঠিক আছে, শোনা যাচ্ছে। তোমরাও একটু সুন্দর করে খাতায় কিন্তু নোট করে ফেলবা, A to Z যেগুলো বলছি সবগুলোই নোট করে ফেলবা। দেখো ভারতে অবস্থিত নালন্দা বিশ্ববিদ্যালয়। লেখো পৃথিবীর প্রাচীন বিশ্ববিদ্যালয় নালন্দা বিশ্ববিদ্যালয়। এই নালন্দা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন হর্ষবর্ধন। বুঝতে পেরেছ? তাহলে নালন্দা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন হর্ষবর্ধন। এতটুকু একটু মাথায় রাখবা, পৃথিবীর সবচেয়ে প্রাচীন বিশ্ববিদ্যালয়। আচ্ছা, আর এই যে আমরা যে বলি না যে অক্সফোর্ড, ক্যামব্রিজ, এগুলো কিন্তু অনেক সালে হয়েছে। যদি অক্সফোর্ডের কথা বলি, অক্সফোর্ড সম্ভবত 1096 সালে হয়েছে, মানে অক্সফোর্ড হচ্ছে 1096 সালে, ক্যামব্রিজ ওই 1231-এর দিকে এইরকম,
তারপরে মানে এই ক্যামব্রিজ অক্সফোর্ডের পূর্বেও মানে সবচেয়ে প্রথম ইতালিতে বোলোর্নো বিশ্ববিদ্যালয়, স্যালের্নো বিশ্ববিদ্যালয়, প্যারিস বিশ্ববিদ্যালয়, মানে এগুলোর প্রতিষ্ঠা হওয়ার পরেই তারপরে অক্সফোর্ড এইগুলোর নাম আসে, মানে অনেক পূর্বে। বলা হয় 1400 শতকের, মানে এমনি ধারণা করা হয় 1095 এরকম, কিন্তু আসলে 95 বা 96, কিন্তু আসলে অনেক পরে হয়েছে আর কি ওগুলো। মানে রেনেসাঁ যে হয়েছে না 1453 সালে, ওই রেনেসাঁর ফলে ওই বিশ্ববিদ্যালয়গুলোর উদ্ভব হতে থাকে। তাহলে এতটুকু লেখা শেষ। আচ্ছা, এখন আমরা জানি ওই উত্থান পতন প্রকৃতির বিধান, ঠিক তেমনি ভাবেই কোনো বংশ উত্থান ঘটলে কারো দ্বারাই পতন হয়, নিজের মানুষের দ্বারাই কিন্তু বেশি পতন হয়। আমরা জানি ইতিহাসে সবচেয়ে বেশি বিখ্যাত মানুষ, নিজের বেশি মানুষ অর্থাৎ বিখ্যাত ব্যক্তিরা আততায়ীর হাতে মৃত্যুবরণ করে। আততায়ী বলতে বোঝো নিজের দেহরক্ষীর কাছে মৃত্যুবরণ করে। বিখ্যাত আমরা যদি বলি, এর কথা যদি বলি, সিরাজউদ্দৌলা। আচ্ছা, সিরাজউদ্দৌলা মারছে কে বলো তো? কে? না, হ্যাঁ, পালিত একজন বলতে পারবা। সিরাজউদ্দৌলাকে কে হত্যা করেছেন? মোহাম্মদী বেগ। মোহাম্মদী বেগ মেরেছে কার নির্দেশে? মীর মিরন। মীর মিরনের নির্দেশে 10,000 টাকার বিনিময়ে 5,000 টাকা অগ্রিম দিয়ে মোহাম্মদী বেগ মেরে ফেলছে। আর ঠিক তেমনি ভাবে আমরা যদি দেখি মহাত্মা গান্ধী বিশেষ বলা হয় যে নাথুরাম গডসের গুলিতে মানে মৃত্যুবরণ করেছে। ইন্দিরা গান্ধী আততায়ীর হাতে মৃত্যুবরণ করেছে। আমরা যদি দেখি আব্রাহাম লিঙ্কন আততায়ীর হাতে নিহত হয়েছে। মানে যারা বিখ্যাত ব্যক্তি নিজের দেহরক্ষীরাই হচ্ছে মৃত্যুবরণ করে। কারণ মৃত্যুবরণ করতে পারে কি কারণে? যদি মুমিন যদি আমার সাথে ধরো যে 5 দিন থাকে, আমার কিন্তু বিষয়টা বুঝতে পারবে যে কি কোথায় আছে, কোনে রাইফেল আছে, কোনে পিস্তল আছে, কোনে দুর্বলতা আছে, সবকিছু বোঝা যায়। কিন্তু একজন মানুষের সাথে চললে ঠিক তেমনি ভাবেই মানে প্রত্যেকটাই রাজবংশ, প্রত্যেকটাই জীবন বা সবকিছুরই মানে নিজের মানুষরাই বেশি ক্ষতি করে। এই গৌর বংশেরও সবচেয়ে শক্তিশালী রাজা ছিলেন শশাঙ্ক। এই শক্তিশালী রাজা ছিলেন হচ্ছে শশাঙ্ক। এই শশাঙ্কর মৃত্যুর পরে বাংলায় প্রায় 100 বছর মানে একটা অরাজকতার অবস্থার সৃষ্টি হয়। মানে দেখবা কোনো যোগ্য শাসক না থাকলে সেই বংশ কিন্তু, এই যে আমাদের এখন কোনো মানে পাওয়ারফুল কোনো নেই, প্রশাসনও পাওয়ারফুল ভাবে কোনো কিছু করতেছে না। এখন যে দেখবা ওই মাইট ইজ রাইট, জোর যার মূল্য তার করে বসে আছে, তাই না? যে দেখবা কেন্দ্রীয় শাসক যদি না থাকে বা কেন্দ্রীয় শাসকের যদি মানে যোগ্যতার অভাব হয়, তাহলে কিন্তু দেখা যায় রাজ্যগুলোতে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। ঠিক তেমনি ভাবে এই গৌর বংশের শক্তিশালী রাজা ছিল শশাঙ্ক। এই শশাঙ্কর মৃত্যুবরণ করার ফলে বাংলায় বলা হয় 100 বছর অরাজকতার অবস্থার মধ্যে দিয়ে গেছে। এই অবস্থাটা হয়েছে যাকে বাংলায় বা ত্রাম্য লিপিতে বলা হয় মাৎসার ন্যায়। হ্যাঁ, মাৎসার ন্যায়। লেখো এই অরাজকতা অবস্থা মাৎসার ন্যায় মানেই লিখবা বিশৃঙ্খলা বা অরাজকতা অবস্থা। তাহলে মাৎসার ন্যায় বলতে কি বোঝায়? মাৎসার ন্যায় শব্দটার অর্থ বিশৃঙ্খলা অথবা অরাজকতা অবস্থা। মাৎসার ন্যায় বলতে বোঝায় বিশৃঙ্খলা বা অরাজকতা অবস্থা। এই মাৎসার ন্যায়টা হয়েছে কত শতকে? লিখবা 7ম এবং 8ম শতকের মাঝামাঝিতে। মাঝামাঝিতে 7ম এবং 8ম শতকের মাঝামাঝিতে মাৎসার ন্যায় মানে এই মানে বিশৃঙ্খলা বলতে শাসকরা ছিল কিন্তু যোগ্য শাসক ছিল না, মানে ওই হিজিবিজি হয়। মানে এইরকম এই গৌর শশাঙ্কর পরেই একটা বিশৃঙ্খলা দেখা দেয়। এই মাৎসার ন্যায়টা চলেছিল প্রায় 100 বছরের মতো, অর্থাৎ 7ম থেকে 8ম শতকের মাঝামাঝি পর্যন্ত মাৎসার ন্যায়টা চলতেছিল। এখন মাৎসার ন্যায় শব্দের অর্থ হচ্ছে বিশৃঙ্খলা বা অরাজকতা অবস্থা। সহজ ভাষা আরেকটু বলি, কিন্তু আমাদের ইতিহাসে যেভাবে পড়াই অনেক কাহিনী আছে, কিন্তু আমি সংক্ষিপ্ত আকারে বলতে পারি। এখানে মানুষরা বলে নেওয়া হয় যে বড় বড় মাছ ছোট মাছকে যেভাবে গিলে ফেলে, বড় বড় শাসকরা ছোট শাসকদের সেরকম করে পতন করে ফেলে। এখানে লিখতে পারো অনেক সময় প্রশ্ন আসবে মাৎসার ন্যায়টা কত শতকে ঘটেছে? 7ম থেকে 8ম শতকের মাঝামাঝিতে।
মাৎসান্যায় শব্দের অর্থ কি? বিশৃঙ্খলা অথবা অরাজকতা অবস্থা। হ্যাঁ, মাৎসান্যায়। হ্যাঁ, এখানে আরেকটা লিখতে পারো যে বড় বড় মাছ ছোট ছোট মাছকে মানে গিলে ফেলে আর কি, ছোট ছোট মাছকে গিলে ফেলে, তাকেই সেই জন্যই বলা হয়েছে মাৎসান্যায়। মাৎসান্যায়টা শব্দটা বলতে কি বোঝায়? বড় বড় মাছ ছোট ছোট মাছকে গিলে ফেলে, এতটুকু হচ্ছে মাৎসান্যায়। এই ধারণাটা মোটামুটি হয়েছে, এতটুকু ক্লিয়ার? কালকে পরীক্ষায় না পারলে হ্যাঁ তাহলে এখন দেখো মাৎসান্যায়, তাহলে বড় বড় মাছকে ছোট ছোট মাছরা গিলে ফেলে। এখন এই মাৎসান্যায়টা আমরা একটু আলোচনা করি, কিভাবে গোপাল পাল বংশ প্রতিষ্ঠা করলো সে বিষয়ে আমরা আলোচনা করি। ধরো এই মাৎসান্যায় এই শব্দটা, এই মাৎসান্যায় বলতে কি বোঝাচ্ছে? যে মনে করো এই যে এটা হচ্ছে ধরো মাছ, কত সুন্দর একটা মাছ হয়েছে না? নিজ নাই, নিজ লাগবে না। আবার এই যে ধরো যে ছোট ছোট মাছ, এই ছোট ছোট মাছ অর্থাৎ বড় বড় মাছগুলো ছোট ছোট মাছকে খেয়ে ফেলে। এখন এই মাৎসান্যায় দেখো আমাদের এই যে এখন সরকারের এখন বর্তমান কন্ডিশনটা বোঝো, এখন এই যে নির্বাচনের জন্য প্রচারণা শুরু হয়ে গেছে না, ও বলতেছে এই, এ বলতেছে এই, এইরকম মানে কোনো যোগ্য শাসক নেই বা কোনো প্রতিষ্ঠিত ভাবে ওইভাবে এক কেন্দ্রীয় শাসক নেই, তাই না? কেন্দ্রীয় শাসন হচ্ছে দুর্বল। এই দুর্বলের ফলে অর্থাৎ যখন বিশৃঙ্খলা দেখা দিল, এখন এই যে মনে করো এই যে এই সুযোগে দেখো না এখন হাজার হাজার রাজনৈতিক দলগুলো নিবন্ধন করতেছে, ঠিক তেমনি ভাবে ওই প্রাচীনকালেও এই ঘটনাটাই ঘটেছিল। যখন দেখলো যে কোনো যোগ্য শাসক নেই, সবারই কিন্তু একটা মনোবাসনা হয় যে আমি যদি রাজা হতাম বা আমি যদি সরকার হতাম, এরকম হয় না? সবার ক্ষেত্রেই কিন্তু হয়। ঠিক সেই সময়ে এখন আমাদের বর্তমানের অবস্থা, এখন আমাদের এই কেন্দ্রীয়তে আছে ডক্টর মোহাম্মদ ইউনূস। এই ইউনূস বলল যে তোমরা যদি এমপি হতে চাও, তোমরা যদি সরকার হতে চাও, তাহলে তোমাদের আগে কি করতে হবে? আবেদনপত্র জমা দিতে হবে। সবার কেসেই বলল, সবাই মনোবাসনায় বলল আমি যদি রাজা হতে পারি তাহলে তো আমার অনেক একটা ভালো মানে ফ্যাসিলিটি পাবো। ঠিক তেমনি ভাবে এই প্রাচীনকালেও সব মানে সপ্তম এবং অষ্টম শতকের মাঝামাঝিতে এরকম মানুষগুলো কি করলো? আবেদনপত্র জমা দিল যে তুমি যদি রাজা হও। রাজা হওয়ার শর্তটা ছিল এই যে মাৎসান্যায় শব্দটা, কোন রাজা হতে গেলে ছোট্ট একটা হচ্ছে বিশাল প্রাসাদ, মানে ছোট তো প্রাসাদ হয় না সেই সময়, বড় বড় প্রাসাদ। একজন যদি রাজা হতে যায় নির্দিষ্ট করে ধরো এইটা 1 নাম্বার, এটা 2, 3, 4, 5, 6 এরকম পর্যায়ে কমে যাবে। এখন এই ব্যক্তি আবেদন জমা দিছে, যদি তুমি রাজা হতে চাও তাহলে এই রাজপ্রাসাদে 1 দিন করে তোমাকে থাকতে হবে। কিন্তু এই রাজপ্রাসাদে যেই 1 দিন করে থাকতে লাগে তার আর থাকতে পারে না। মানে ওই গভীর রাতে মানে বিষধর সাপ বলা হয় কালনাগিনী, একটা সাপ আসে, ওই সাপ এসে তাকে দংশন করে মেরে ফেলে। ঠিক তেমনি ভাবে এরকম একজন আসে, এরকম পর্যায়ক্রমে মারা যায়, এ আসে মারা যায়, এ আসে মারা যায়, এরকম আসে মারা যায়। মারা যেতে যেতে যারা আবেদন করেছিল প্রায় শেষের দিকে সবাই আসছে, সবাই মারা গেছে। গভীর রাতে ওই কালনাগিনী সাপ এসে মেরে ফেলে। হ্যাঁ, সত্যিকার সেই প্রাচীন কালে হয় কালনাগিনীর মতো এরকম এসে মারা যায় আর কি, সাপের কথা বলছে আর কি। হ্যাঁ, 1 দিন থাকতে পারে না। এখন এই পরিবারের কাছে বারপত্র চলে এসেছে, আমি বলছিলাম তো এই কাজটা করতে হবে না, তুমি আবেদনপত্র জমা দিয়ে এখন ওই পরিবারের একটা সন্তান যাবে, খুবই টেনশন হতাশায় পড়ে গেছে। এমন এক সময় একটা লোক মানে যাযাবরের মতন অবস্থায় একটা লোক এই বাসায় আগমন ঘটেছে। একটা লোক আগমন করছে, এই বাড়ির মানুষরা চিন্তা করলো তাহলে আমার সন্তানকে না দিয়ে এই সন্তানকেই ওখানে পাঠাবো, যেহেতু আমরা আবেদন করে ফেলছি এই সন্তানকে তাহলে পাঠাবো। এখন এইরকম চিন্তা ভাবনা, এই ব্যক্তি আবার যে ব্যক্তি গেছে এই ব্যক্তি চিন্তা করলো, ও আগে ঘটনাটা শুনেছে, যেহেতু আমি বলছে তোমাকে পাঠাবো, ও ঘটনাটা শুনেছে। তিনি প্রতিমধ্যে রাস্তায় থেকে একটা সাপুরের এই সাপুরের কাছে এসে কি করেছে, একটা হচ্ছে লাঠি নিয়েছে। এই একটা লাঠি নিয়ে তাকে লাঠি দিয়েছে যে যখন এই কালনাগিনী সাপটা আসবে তখন তুমি কি করবা, ওই লাঠিকে কালনাগিনীকে বাড়ি দিবা, তাহলে হচ্ছে মারা যাবে। এরকম করে একদিন গেছে, যখনই গভীর রাতে কালনাগিনী এসেছে তাকে লাঠি দিয়ে বাড়ি দিছে, মারা গেছে। এখন সকালে উঠে দেখে রাজপ্রাসাদে ওই ব্যক্তি, সবাই তো মানে অবাক হয়ে গেছে, কত বড় সাহসী একটা ব্যক্তি।
এরকম পরপর 5 দিন যখন দেখতে পেয়েছে, কি ব্যাপার 5 দিন পিটি 5 দিন যে তিনি এখনো বেঁচে আছে, এতগুলো মানুষ সবাই মারা গেল, তাহলে তিনি কিভাবে বেঁচে থাকলো? পরবর্তীতেই তিনি এই যে ব্যক্তি সাহসের যে পরিচয় দিলেন, তার নামই ছিল কি? গোপাল। তার নামই ছিল গোপাল। এই যে এই সাহসিকতার পরিচয় দিয়ে বাংলায় এই অরাজকতা অবস্থা, এই বিশৃঙ্খলা অবস্থার অবসান ঘটিয়ে সপ্তম এবং অষ্টম শতকের মাঝামাঝিতে তার নাম অনুসারে নাম প্রতিষ্ঠা করে দিল বাংলায় সবচেয়ে দীর্ঘস্থায়ী রাজবংশ, নাম হলো কি? পাল রাজবংশ। বুঝতে পেরেছ? তাহলে নাম হলো কি? পাল রাজবংশ। লেখানে এখন আমরা আলোচনা করব হচ্ছে পাল রাজবংশ। এখন হচ্ছে আমরা আলোচনা করব হচ্ছে পাল রাজবংশ। এই পাল রাজবংশটা প্রতিষ্ঠা হয়, পাল রাজবংশটা প্রতিষ্ঠা হয় 750 মতান্তরে 756 সালে। লেখো, পাল রাজবংশটা প্রতিষ্ঠা লাভ করে 550 অথবা 556 শতকে। পাল রাজবংশের প্রতিষ্ঠাতা ছিল গোপাল। লেখো, প্রতিষ্ঠাতা ছিল গোপাল। প্রতিষ্ঠাতা ছিল হচ্ছে গোপাল। এই গোপালের এখান থেকে নাম অনুসারেই পাল রাজবংশটা প্রতিষ্ঠা পায়, গোপাল। পাল রাজবংশের প্রতিষ্ঠাতা ছিল হচ্ছে গোপাল, গোপাল। তাহলে প্রতিষ্ঠা পায় কত সালে? 750 অথবা হচ্ছে 756 সালে। প্রতিষ্ঠাতা কে ছিল? গোপাল। এই পাল বংশকেই দীর্ঘস্থায়ী রাজবংশ বলা হয়। কি বলা হয়? ভারত উপমহাদেশের সবচেয়ে দীর্ঘস্থায়ী রাজবংশ কোনটা? দীর্ঘস্থায়ী রাজবংশ, দীর্ঘস্থায়ী রাজবংশ হচ্ছে পাল রাজবংশ। একটানা এরা 400 বছর রাজত্ব করেছেন। একটানা প্রায় 400 বছর রাজত্ব করেছেন, প্রায় 400 বছর রাজত্ব করেছেন। সেই জন্যই দীর্ঘস্থায়ী রাজবংশ বলা হয়। পৃথিবীর ইতিহাসে মানে আরো ওই যে, যেমন আমরা যদি বলি এই যে মুঘল সাম্রাজ্য, তারপরে আব্বাসীয় খিলাফত, উমাইয়া খিলাফত, এগুলো অনেক দিন হলেও কিন্তু এদের ওইভাবে ইয়া হয়নি, কেন প্রায় এরা একটানা প্রায় 400 বছর করেছে আর কি। সেই জন্য পৃথিবীর ইতিহাসে বা ভারতবর্ষের ইতিহাসে দীর্ঘস্থায়ী রাজবংশ বলা হয়েছে পাল ডাইনেস্টি বা পাল রাজবংশ। হ্যাঁ, তাহলে প্রতিষ্ঠাতা 750 বা 56, প্রতিষ্ঠাতা গোপাল। পৃথিবীর ইতিহাসে বা ভারতবর্ষের ইতিহাসে দীর্ঘস্থায়ী রাজবংশ বলা হয় পাল রাজবংশ। তারা একটানা 400 বছর রাজত্ব করেছেন। এই পাল রাজবংশের মোট শাসক ছিল 17 জন। মোট শাসক ছিল হচ্ছে 17 জন। কিন্তু আমাদের 17 জন লাগবে না। এই পাল রাজবংশর আমরা শিখব পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল, আর লেখো পাল রাজবংশের শ্রেষ্ঠ রাজা ধর্মপাল। শ্রেষ্ঠ রাজা হচ্ছেন ধর্মপাল। ধর্মপালের কি মানে অবদান কি বলতো? পাহাড়পুর বৌদ্ধ বিহার, যার অপর নাম কি? সোমপুর বিহার না সোমনাথ মন্দির? সোমপুর বৌদ্ধ বিহার। লেখো, এই ধর্মপাল তিনি কি করেছেন? পাহাড়পুরের এই সোমপুর বিহার, নওগাঁর পাহাড়পুরে অবস্থিত। হয় তোমাদের ওই বাড়ি থেকেই দেখা যায়, জানালাদের থেকে দেখা যায় না? পাশাপাশি। লেখো, পাল বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন ধর্মপাল। ধর্মপাল কি নির্মাণ করেন? সোমপুর বিহার। এই সোমপুর বিহার কোথায় অবস্থিত? নওগাঁর পাহাড়পুরে। বদলগাছি? হ্যাঁ, বদলগাছি উপজেলা পাহাড়পুর বলা হয় না? পাহাড়পুর বলা হয়। হ্যাঁ, আচ্ছা, তাহলে এতটুকু ক্লিয়ার। আচ্ছা, শ্রেষ্ঠ রাজা ছিল ধর্মপাল, তিনি বিখ্যাত হয়েছেন সোমপুর বিহার, যেটা হচ্ছে নওগাঁয় অবস্থিত। আর এই পাল বংশের শেষ রাজা ছিলেন মদন পাল।
মদন পাল। মদন পাল যদি অপশনে না থাকে তাহলে লিখবা হচ্ছে রামপাল। হ্যাঁ, রামপাল। মানে এদের শাসকগুলো, পাল বংশের শাসক 17টা শাসক ছিল, কিন্তু এখন তোমাদের তো 17টা শাসক পড়তে হবে না, জাস্ট যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো পড়লেই হবে। লেখো, পাল বংশের শেষ রাজা মদন পাল। মদন পাল যদি অপশনে না থাকে তাহলে রামপাল দিতে হবে। এগুলো আবার অনেকই আছে, প্রথম রামপাল, দ্বিতীয় রামপাল, মহিপাল, এ পাল, সে পাল, মানে 17টা পাল আছে আর কি, কিন্তু এতগুলো দরকার নেই। আচ্ছা, এই দলিত শ্রেষ্ঠ রাজা হচ্ছে ধর্মপাল, আর শেষ রাজার নাম কি? মদন পাল। হ্যাঁ, নগাতে হয়। আচ্ছা, ওই ওই এদেরই উত্তরসূরি হয়। মানে মানে এদেরই উত্তরসূরি থেকেই আস্তে আস্তে হয়ে গেছে। হয়, এতটুকু ক্লিয়ার? আচ্ছা, এখন এই পাল বংশর যদি বলা হয়, এই পাল বংশের একটা হচ্ছে এই রামপাল, যে কথাটা বললাম না, এই রামপালের একটা হচ্ছে সভাকবি ছিল। কি সভাকবি ছিল? নাম হচ্ছে সান্ধ্যকর নন্দী। লেখো, সান্ধ্যকর নন্দী। সান্ধ্যকর নন্দী। এই সান্ধ্যকর নন্দী ছিল রামপালের সভাকবি। রামপালের সান্ধ্যকর নন্দী। লেখো, রামপালের সভাকবি ছিল সান্ধ্যকর নন্দী। তাহলে ছেলে আমার দেখা যায় না তো এখন ছেলের নামে, মেয়ের নামের মতোই মনে হচ্ছে। সেতু ছেলে না মেয়ের নাম? ছেলে দুটোই হয়, সেতু ছেলে মেয়ে দুটোই হয়। তারপরে আরো অনেকগুলো নাম আছে, দেখবা উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য হয়। মিম, মিম শব্দটা আমার এক মিম নামে এক ভাই ছিল, আবার মিম বান্ধবীও। তাহলে লেখো, রামপালের একজন সভাকবি ছিল সান্ধ্যকর নন্দী। তিনি যেহেতু তার সভাকবি ছিল, এই রামচরিত গ্রন্থ রচনা করেছেন। লেখো, রামচরিত। রামচরিত গ্রন্থ রচনা করেছেন সান্ধ্যকর নন্দী। সান্ধ্যকর নন্দী রামচরিত গ্রন্থ রচনা করেছেন। সান্ধ্যকর নন্দী রামচরিত গ্রন্থ রচনা করেছেন। ক্লিয়ার এতটুকু? তাহলে বলো তো, বাণভট্ট কি রচনা করেছেন? হর্ষচরিত। বাণভট্ট রচনা করেছেন হর্ষচরিত। আর সান্ধ্যকর নন্দী রচিত করেছেন সান্ধ্যকর নন্দী রচনা করেছেন রামচরিত গ্রন্থ। এগুলো একটু মাথায় রাখতে হবে। কি খবর ভাইয়া, ভালো আছো? বসো। তাহলে এটা গেল হচ্ছে পাল বংশ, এতটুকু। এখন আমরা ওই ইতিহাসের ওই কথাই, উত্থান পতন প্রকৃতির বিধান, যার উত্থান আছে তার পতন ঘটবেই। ওই 400 বছর রাজত্ব হলেও তাদেরও এক সময় পতন ঘটে যায়। এই পতন ঘটার ফলে ইতিহাসে আরেকটা বংশ চলে আসে, নাম তার হয়ে যায় সেন বংশ। এই পাল বংশের মানে পাল বংশ বা প্রত্যেকটা ডাইনেস্টিরই পতন ঘটে, বেশিরভাগ পতন ঘটে ওই যোগ্য শাসকের অভাবে। যখন দেখবা এই মদন পাল, নাম শুনেই মনে হচ্ছে মদন, বুঝতেছেন, কোনো কাজ টাজ করতে পারেনি। মানে এরা হচ্ছে, দেখবে কোনো বংশগুলো প্রতিষ্ঠিত হবে শেষের দিকে, মানে যে শাসকগুলো হয় নারী গাড়ি বিলাস বহুলে, মানে ওরা হচ্ছে বিলাস টিলাস করে। মানুষ, বৈদেশিকরা বা যারা আক্রমণ করবে, বিনদেশিকরা আক্রমণ করে, ওই আক্রমণগুলোকে প্রতিহত করতে পারে না, তাদের কারণেই। আর আরেকটা, এই যে দেখো সেন বংশর যিনি প্রতিষ্ঠা ছিলেন সামন্ত সেন। দেখো, এই সামন্ত সেন এই পাল বংশেরই সাথে জড়িত ছিলেন। মানে পাল বংশেরই দেখবা ইতিহাসে বা মুসলিমদের সভ্যতার ক্ষেত্রে এগুলো হচ্ছে বেশি হয়। আজকের দিনের যিনি কৃতদাস, আগামী দিনের তিনি সুলতান হয়ে বসে।
যেমন আমরা দাস বংশের কথা যদি বলি, মামলুক ডাইনেস্টি, মামলুক মানেই দাস। আমরা ইতিহাস মানে ছোটবেলা থেকেই শিখে এসেছি, আব্বাসীয় যুগ থেকে বলো বা উমাইয়া খলিফার যুগ থেকে বলো, যারা কৃতদাস মানে সেনারক্ষে বা মানে সেনাপতি থাকে, ওই দাস দাসীতে থাকে, ওরাই কিন্তু প্রধান সেনাপতি হয়। আমরা যদি বলি যেমন মোহাম্মদ বিন ঘুরি, তিনি কৃতদাস ছিলেন, কৃতদাস থেকে কিন্তু বাদশাহ হয়েছিলেন। তারপরে কুতুবউদ্দিন আইবেক বাদশাহ হয়েছিলেন না? বাদশাহ হয়েছিলেন। সুলতান ইলতুৎমিশ বাদশাহ হয়েছিলেন। সুলতানা ইলতুৎমিশের মেয়ে ছিল সুলতানা রাজিয়া, রাজিয়াও কিন্তু মানে দিল্লির সিংহাসনে আরোহণকারী একমাত্র মুসলিম মানে না শাসক ছিলেন। মানে এই সামন্ত সেন পাল রাজবংশের যখন মদন পাল বা রামপালরা শাসন করে, তখন থেকেই তাদের দেহরক্ষী হিসাবে কাজ করে। আর তাদের এই দুর্বলতা বুঝেই তিনি তখন মানে তাদের পতন ঘটে নিজের নাম অনুসারে এটা প্রতিষ্ঠা করে ফেলেন, সেটা হচ্ছে সেন বংশ। তাহলে এখন এই সেন বংশ, মুছে ফেলেছি। এই সেন বংশটা গুরুত্বপূর্ণ। এই সেন বংশটা যদি বলা হয় প্রতিষ্ঠাতা, সেন বংশর প্রতিষ্ঠাতা হচ্ছে সামন্ত সেন। কিন্তু সামন্ত সেন প্রতিষ্ঠাতা হলেও তিনি কোনো বংশ প্রতিষ্ঠা করে যাননি। তার ছেলে হেমন্ত সেন এসে এই রাজবংশটা প্রতিষ্ঠা করেছিলেন। সেই জন্য লিখবা প্রকৃত প্রতিষ্ঠাতা হেমন্ত সেন, মানে প্রচলিতভাবে হচ্ছে সামন্ত সেন, সামন্ত সেন। কিন্তু প্রকৃত প্রতিষ্ঠাতা হিসাবে যেহেতু সামন্ত সেন কোনো বংশ প্রতিষ্ঠা করে যেতে পারেননি, তার প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় তার ছেলে হেমন্ত সেন। প্রকৃত দাস হিসাবে ছিল, আর প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় হেমন্ত সেন। হেমন্ত সেন সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা, সামন্ত সেনের পুত্র হেমন্ত সেন। আর সেন বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন বিজয় সেন। শ্রেষ্ঠ রাজা ছিলেন বিজয় সেন। সেন বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন বিজয় সেন। সেন বংশের সেন বংশের সর্বশেষ রাজা ছিলেন, সেন বংশের সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন বিশ্বরূপ সেন। বিশ্বরূপ সেন। কিন্তু সেন বংশের সর্বশেষ স্বাধীন রাজা ছিলেন, সর্বশেষ স্বাধীন রাজা ছিলেন লক্ষণ সেন। স্বাধীন রাজা ছিলেন লক্ষণ সেন। দুইটা প্রশ্ন কিন্তু। সেন বংশের মানে মোট শাসক ছিল 6 জন। মানে 6 জন বলতে সামন্ত, হেমন্ত, বিজয়, বল্লাল, লক্ষণ, বিশ্বরূপ সেন, কেশব সেন, মানে অনেকগুলোই শাসক ছিল। হ্যাঁ, ওই মানে এরকম আর কি, ওই যে সামন্ত, হেমন্ত, বিজয়, বল্লাল, লক্ষণ, বিশ্বরূপ সেন, কেশব সেন, মানে এরকম। মানে এই যে এরকম যদি তোমাদের নাম বলি তাহলে এরকম গুলো শাসক ছিল। এই হেমন্ত সেন, তারপরে সামন্ত সেন, তারপরে হচ্ছে বিজয় সেন, বল্লাল সেন, লক্ষণ সেন, তারপরে হচ্ছে কেশব সেন, তারপরে হচ্ছে বিশ্বরূপ সেন। মানে এরা হচ্ছে শাসক ছিল। মানে ওটা একটু করে ফেলছে। আগে প্রথমে সামন্ত সেন, হেমন্ত সেন, বিজয় সেন, বল্লাল সেন, লক্ষণ সেন, কেশব সেন, বিশ্বরূপ সেন, মানে এই কয়েকটা তারা হচ্ছে শাসক ছিল। তাহলে এখান থেকে দেখো সামন্ত, হেমন্ত, বিজয়, বল্লাল, লক্ষণ, কেশব, বিশ্বরূপ সেন, এখান থেকে মানে একেবারেই বিশ্বরূপ সেনটা যদি অপশনের ধরো যে বেশিরভাগ ক্ষেত্রে, তোমরা এখানে লিখে নাও, বেশিরভাগ ক্ষেত্রে থাকে কেশব সেন।
হ্যাঁ বেশিরভাগ ক্ষেত্রে অপশনে থাকে, লেখো কেশব সেন, লিখে নেওয়া হচ্ছে কেশব সেন। এই লক্ষণ সেন এবং কেশব সেনের মধ্যে কিন্তু পার্থক্য আছে, কেশব সেন এবং হচ্ছে লক্ষণ সেনের মধ্যে কিন্তু পার্থক্য আছে, এই পার্থক্যটাই বুঝতে হবে। লিখে নাও, আমি বলে দিচ্ছি কিভাবে প্রশ্নগুলো আসবে। প্রশ্নগুলো আসবে সেন বংশের, বলবে সেন বংশের সর্বশেষ রাজাকে, তাহলে সেন বংশের যদি সর্বশেষ রাজা হয় তাহলে হবে হচ্ছে কেশব সেন, মনে করো। আর যদি বলা হয় সেন বংশের সর্বশেষ স্বাধীন রাজাকে, তাহলে কি উত্তর হবে? লক্ষণ সেন। মানে এখানে দুইটা কথা প্রচলিত হবে। যদি বলা হয় দেখো লক্ষণ সেনও আছে, কেশব সেনও আছে, বিশ্বরূপ সেনও আছে, এখানে বিশ্বরূপ সেনের পরে লেখা হচ্ছে কেশব সেন, মানে আর বেশিরভাগ ক্ষেত্রে কেশব সেনকেই ধরো যে সর্বশেষ শাসক হিসেবে ধরে নেওয়া হয়। হ্যাঁ লেখো কেশব সেন, হ্যাঁ ওখানে একটু লিখে ফেলো যে কেশব, মানে বিশ্বরূপ অপশনে না থাকলে বেশিরভাগ ক্ষেত্রে বইগুলো কেশব সেনকে ধরে নেওয়া হয়, কেশব সেনটে। বুঝতে পেরেছো এখন? আচ্ছা কি বললাম, দেখো প্রশ্নগুলো যদি থাকে সেন বংশের সর্বশেষ রাজাকে, সাধারণ অর্থ লক্ষণ সেন, সাধারণ অর্থে, কারণ এই কেশব সেন বিশ্বরূপ সেনকে ওইভাবে চেনে না। তোমাদের আমি প্রশ্নটা একটু দেখাই দেই, প্রশ্নগুলো দেখো কিভাবে থাকতে পারে, সেই প্রশ্নগুলো একটু দেখাই দেই, তাহলে হয়তো বুঝতে পারবা। প্রশ্নটা প্রশ্নটা এখন খুঁজে পাওয়া যাবে না। সচরাচর মাথায় রাখবা সেন বংশের, মানে সচরাচর সেন বংশের, দেখো দুইটা কথা মাথায় রাখবা, সেন বংশের সর্বশেষ রাজা লক্ষণ সেন, লক্ষণ সেন সাধারণত, কারণ লক্ষণ সেনকে সবাই অ্যাপ্রোপ্রিয়েট হিসেবে ধরে নেয় লক্ষণ সেন। আর যদি দেখো যে কেশব সেন, এদের নামগুলো মেনশন করে দিয়েছে, তাহলে উত্তর নেওয়ার জন্যই কিন্তু এই কেশব সেনগুলো অপশনে দিবে, তাছাড়া কিন্তু সাধারণ অর্থ অপশন দিবে সামন্ত সেন, হেমন্ত সেন, বিজয় সেন, লক্ষণ সেন, এগুলো থাকবে। কিন্তু যদি দেখো যে কেশব সেনটা আছে সেন বংশের সর্বশেষ রাজা, তাহলে কিন্তু কেশব সেন দিতে হবে। আর যদি বলা হয় সেন বংশের স্বাধীন রাজা, স্বাধীন সর্বশেষ রাজাকে, তাহলে সেটা তো 100% লক্ষণ সেনে হয়ে যাচ্ছে। কারণ তাকে স্বাধীন রাজা কেন বলা হয়, কারণ এই স্বাধীন, এই লক্ষণ সেনকে পরাজিত করেই তো ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি 1204 সালে, মানে তাকে পরাজিত করেই তিনি তুর্কি সাম্রাজ্য প্রতিষ্ঠাতা করেন, তাই না? আচ্ছা, এই সেন বংশের আরেকটা হচ্ছে গুরুত্বপূর্ণ শাসক ছিল বল্লাল সেন, এটা একটু লিখবাই, বল্লাল সেন, বল্লাল সেন, সেন বংশের গুরুত্বপূর্ণ শাসক একজন ছিল বল্লাল সেন। এই বল্লাল সেন বেটা 5টা বই লিখেছেন, 5টা বই রচনা করেছেন, বই রচনা করেছেন 5টা। প্রত্যেকটা বইয়ের শেষে সাগর শব্দটার উল্লেখ আছে। কি আছে? সাগর, সাগর। অর্থাৎ 1 নাম্বার আছে, আমরা যদি বলি দান সাগর, দান সাগর, আমরা বললাম মৃত সাগর, দান সাগর, মৃত সাগর, ব্রুত সাগর, দান সাগর, দান সাগর, মৃত সাগর, ব্রুত সাগর, প্রতিষ্ঠা সাগর, প্রতিষ্ঠা সাগর, প্রতিষ্ঠা সাগর, আর একটা অদ্ভুত সাগর, বইয়ের নাম 5টা লিখে নাও একটু। এখানের মধ্যে 2টা বই গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে দান সাগর আর অদ্ভুত সাগর। ব্রুত সাগর মানে বল্লাল সেনের 5টা বই, তোমাদের যে কোনো সাধারণ জ্ঞানের বই পড়বে সর্বোচ্চ 2টা বইয়ের উল্লেখ আছে, সর্বোচ্চ 2টা, 2টার মধ্যে উল্লেখ আছে, একটা হচ্ছে অদ্ভুত সাগর আর একটা হচ্ছে দান সাগর, এই 2টা। আমি ওই 3টে এক্সট্রা বললাম, মানে কোনো বইতেই দেখবো 5টা বইয়ের উল্লেখ নেই, সেটা বিসিএস এর বই হোক আর যে কোনো বই হোক। মানে আমাদের এখন
ইতিহাসে পড়তে হয়, তাই তোমাদের ওটা বললাম আর কি। অনেক ইয়া হয়ে যাচ্ছে। বল্লাল সেনের 5টা বই আছে, প্রত্যেকটা বইয়ের শেষে সাগর উল্লেখ। দান সাগর, মৃত সাগর, ভূত সাগর, প্রতিষ্ঠা সাগর, অদ্ভুত সাগর। এইগুলো গ্রন্থগুলো লেখার কারণ, অদ্ভুত সাগরটা বল্লাল সেনের মানে তিনি কাজ শুরু করেছিলেন কিন্তু শেষ করে যেতে পারেননি। এই অদ্ভুত সাগরের কাজটা শেষ করেছিলেন তার সন্তান লক্ষণ সেন। লক্ষণ সেন লেখক অদ্ভুত সাগরের রচনা সম্পূর্ণ করেছিলেন, অদ্ভুত সাগর গ্রন্থের রচনা সম্পূর্ণ করেছিলেন লক্ষণ সেন। অদ্ভুত সাগরের রচনা সম্পূর্ণ করেছিলেন অর্থাৎ তিনি তার গ্রন্থগুলো মানে শেষ করে যেতে পারেননি। কিভাবে? ফর এক্সাম্পল আমরা আরো যদি দিতে পারি, রবীন্দ্রনাথের শেষ লেখা, ওটা কি তিনি লিখে যে শেষ করতে পেরেছিলেন? পারেননি বলেই তো ওই শেষ লেখাটা নামকরণ করেছে তার পাঠকরা বা তার অন্য কেউ, মানে নিজে নামকরণ করে যেতে পারেননি। বুঝতে পেরেছো এখানে? মনে থাকবে? আচ্ছা, এখন আরেকটু তথ্য দেই। সেটা হচ্ছে চর্যাপদ, একটু মিস্টেক মানে রেখে আসছে। চর্যাপদ প্রাচীন সাহিত্যর সবচেয়ে নিদর্শন কি বলা হয়? চর্যাপদ, তাই না? এই প্রাচীন নিদর্শন বলা হয়। চর্যাপদ হচ্ছে প্রাচীন নিদর্শন। নিদর্শন চর্যাপদ। এই চর্যাপদ আবিষ্কৃত হয় আবিষ্কৃত হয় 1907 সালে। 1907 সালে 1907 সালে। কে আবিষ্কারক? আবিষ্কারক হরপ্রসাদ শাস্ত্রী। হরপ্রসাদ শাস্ত্রী। চর্যাপদ প্রাচীন নিদর্শন, প্রাচীন নিদর্শন আবিষ্কৃত হয় 1907 সালে। আবিষ্কারক হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রী। তিনি নেপালের রাজদরবার থেকে, নেপালের রাজদরবার থেকে নিয়ে এসেছেন। রাজ দরবার থেকে, দরবার থেকে নিয়ে এসেছেন তিনি, নেপালের রাজদরবার থেকে। এই চর্যাপদ কিন্তু সংস্কৃততে লেখা ছিল। চর্যাপদ হচ্ছে সংস্কৃত। চর্যাপদ নিয়ে আমরা আলাদা একদিন ক্লাস নেব। জাস্ট এটা বলার কারণ, এই চর্যাপদটা আবিষ্কৃত হয় হচ্ছে পাল আমলে। চর্যাপদের আবিষ্কৃত হয় পাল আমলে। এই পাল আমলে লেখার জন্যই এইগুলো তথ্য দিলাম আর কি। লেখক হ্যাঁ, চর্যাপদ আবিষ্কৃত হয় পাল আমলে। চর্যাপদ আবিষ্কৃত হয় পাল আমলে। চর্যাপদ আবিষ্কৃত হয় হচ্ছে পাল আমলে। নেপালের রাজদরবার থেকে নিয়ে এসেছিলেন হরপ্রসাদ শাস্ত্রী। এই হরপ্রসাদ শাস্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক ছিল। হয় বাংলা বিভাগের শিক্ষক ছিল তিনি। বাংলা বিভাগের প্রথম প্রতিষ্ঠাতা হিসেবে বলা হয় হরপ্রসাদ শাস্ত্রী। ওগুলো আমরা পরে বলবো, আস্তে আস্তে, সমস্যা নেই। তাহলে চর্যাপদ কার কোন আমলে রচিত হয়? পাল আমলে। চর্যাপদটা পাল আমলে রচিত হয়। আরেকটা লিখবা, রামসাগর দিঘি। রামসাগর দিঘি। এই রামসাগর দিঘি কিভাবে? রামসাগর তাহলে রাম পালের আমলে হইছে, এই প্রশ্নটা আসতে পারে দেখে আমি বললাম যে কালকে আবার কমন পড়েও যেতে পারে। রামসাগর দিঘি হচ্ছে দিনাজপুরে অবস্থিত। দিঘি, দিঘি আমরা বলি না, দিঘি আর কি। লেখো রামসাগর দিঘি আর কি। ওই যে মানে আমাদের নায়িকা দিঘি, ওটা হচ্ছে জল থেকে জলাশয়। রামসাগর দিঘি। দেখো প্রীতির লেখাকে মনে করে টাইপ করতেছে। রামসাগর
পরীক্ষার হলে এরকম লেখে? হ্যাঁ। আর আমার দ্বারা যে লেখা দেখাচ্ছে রামসাগর দিঘি, রামসাগর দিঘি কোথায় অবস্থিত? দিনাজপুর। দিনাজপুর। আর যদি বলি কান্তজির মন্দির কোথায়? দিনাজপুরে। লিখে না একটু, রামসাগর দিঘি দিনাজপুর, কান্তজির মন্দির দিনাজপুর। কান্তজির মন্দির, কান্তজির দীর্ঘে দিবা, কান্তজির মন্দির দিনাজপুর। তাহলে এটা মোটামুটি আজকে আর পড়া দিব। তাহলে আমাদের সেন পর্যন্ত পড়ে আসবা, বুঝছো? প্রাচীন বাংলার জনপদ থেকে একেবারে সেন পর্যন্ত এতটুকু গেল। সেন পর্যন্ত পড়বা। তাহলে যে সকল ধরো যে ডাইনেস্টি গুলো, মৌর্য যুগ, মৌর্য, গুপ্ত, এগুলো মানে যুগগুলো থেকে। না না, আলেকজান্ডার থেকে করবো না। অর্থাৎ আগামীকালের পড়া তোমরাও সবাই শুনে নাও। আগামীকালের পড়া হচ্ছে মৌর্য যুগ, গুপ্ত যুগ, বাংলা বিভিন্ন শাসনামল, অর্থাৎ লেকচার 6 থেকে লেকচার 9 পর্যন্ত। 6, 7, 8, 9 এই কয়টা লেকচার থেকে এখানে প্রশ্ন হবে। মানে তোমাদের এই যে পৃথিবীর লেখা না, আর আমাদের ধরো যে আমাদের ওই ধরো যে 4-5টা প্রশ্ন লিখতে হয়। প্রশ্ন ধরো শেষে আমরা ধরো একটা প্রশ্নের মান হচ্ছে 14 করে লিখতে হয়। শেষের প্রশ্ন যদি উপসংহার লিখে, এরকম উপসংহার এরকম দিলাম, দিয়ে এই যে এরকম যে এই যে লিখতেছে যে উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে, বুঝছো? এখানে তো লিখতে পারতেছি না জোরে, বুঝছো? এইরকম উপরোক্ত আলোচনা মানে খাতায়, মানে খাতায়ও ঠিক এরকমই হয়। এত বড় খাতায় এই উপরোক্ত আলোচনা দিয়ে 1 লাইন হয়ে যায়। উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে এই অমুক অমুক, মানে 1 লাইন। এই যে ধরো আমাদের এই যে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি আছে না, 4 লাইন হয়। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, বুঝছো? একবার 4 লাইন হয়ে যায়। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। যে বিষয়টা বুঝতে পারোনি